স্যার, ম্যানুয়াল হিপ রিপ্লেসমেন্ট আর রোবোটিক হিপ রিপ্লেসমেন্টের মধ্যে কি ডিফারেন্স আছে? রোবোটিক হিপ রিপ্লেসমেন্ট আমরা রুটিনলি করি, ইট ইজ অলওয়েজ গুড। ডিফারেন্স ব্যাপারটা হচ্ছে যে ধরুন যে খুব এক্সপিরিয়েন্স সার্জন, তার কাছে রোবোটিক হিপ রিপ্লেসমেন্ট বা নন রোবোটিক হিপ রিপ্লেসমেন্টে কোনো তফাৎ নেই। কেননা যে খুব এক্সপিরিয়েন্স সার্জন, যে খুব এক্সপিরিয়েন্স মিউজিশিয়ান, সে যে পরিস্থিতিতেই হোক না কেন সে মিউজিক প্রডিউস করে দিতে পারে। তো যে খুব এক্সপিরিয়েন্স সার্জন, সে তার রোবোটিক আর ম্যানুয়াল সার্জারিতে খুব একটা তফাৎ হবে না। কিন্তু যখন সেই লেভেলে কেউ পৌঁছয়নি, তো তখন রোবোটিক সার্জারিতে নিশ্চয়ই লাভ হয়। আর সব থেকে বড় কথা হয় যে রোবোটিক সার্জারিতে একটা ইউনিফর্মিটি ক্রিয়েট হয়, মানে ওটা সে রোবোটিক আর্ম দিয়ে সার্জারি তে একটা প্রেসিজন ইউনিফর্মিটি, মানে ক্রিকেটের থার্ড আম্পায়ারের মতন তো ক্রিয়েট হয়। তো রোবোটিক ডেফিনেটলি ভালো এবং আমরা রুটিনলি রোবোটিক করি। কিন্তু রোবোটিকই যে সব তা নয়, মানে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে ওটা সার্জনের এক্সপিরিয়েন্স, সার্জনের এক্সপার্টিজ, ওটাই মোস্ট ইম্পর্ট্যান্ট। কেন রোবট নিজে অপারেশন করে না, রোবট ইজ টুল, ইজ দ্য ইনস্ট্রুমেন্ট। তো ফাইনাল যেটা ডিপেন্ড করছে আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড এক্সপিরিয়েন্স অফ দ্য সার্জন, এক্সপার্টিজ অফ দ্য সার্জন, ওটাই মোস্ট ইম্পর্ট্যান্ট। কিন্তু আমরা রুটিনলি রোবোটিক করি। তো স্যার, টাইটেনিয়াম, কোবাল্ট, ক্রোমিয়াম এরকম অনেক মেটালের অ্যালয়ের আমরা নাম শুনলাম, কিন্তু কোন ইমপ্ল্যান্টটা বেস্ট? দেখুন, ইমপ্লান্ট পুরোপুরি ব্যাপারটা হচ্ছে যে ওখানে মেকানিক্স, ফিজিক্স আর সায়েন্স ইনভলভড আছে, ঠিক আছে? তো যে কম্পোনেন্টগুলো হাইলি পলিশ করার প্রয়োজন হয় না সেগুলোতে টাইটেনিয়াম ইউজ হয়। আর যে কম্পোনেন্টগুলোতে হাইলি পলিশ থাকে, যেরকম ধরুন আপনি যদি আনসিমেন্টেড ইউজ করছেন তো ওটা টাইটেনিয়াম হবে, যদি আপনি সিমেন্টেড ইউজ করছেন তো ওটা কোবাল্ট ক্রোম বা স্টেনলেস স্টিল হবে। কোবাল্ট ক্রোম ক্যান বি হাইলি পলিশ। তো পলিশ যে সারফেস যেগুলো থাকে ওগুলো হয় কোবাল্ট ক্রোম, যেখানে খুব হাইলি পলিশ প্রয়োজন আছে ওখানে কোবাল্ট ক্রোম অ্যালয় থাকে, অথবা সেরামিক থাকে। যেরকম একটা বিয়ারিং সারফেস, মানে এটা হেড, এই হেড, এই হেড যে আছে হয় সেরামিক হবে বা কোবাল্ট ক্রোম হবে, এটা কোনোদিন টাইটেনিয়াম হতে পারে না। আর এই যে কাপ আছে, এটা 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 হচ্ছে রাফ ফিনিশ, পোরাস ফিনিশ, এটা গিয়ে ওখানে ফিক্স হবে, এটা টাইটেনিয়াম হবে। এই যে স্টেম, এটা যদি আনসিমেন্টেড হয় তো টাইটেনিয়াম হবে, আর এটা যদি সিমেন্টেড হয় তো কোবাল্ট ক্রোম বা স্টেনলেস স্টিল হবে। কোনটা ভালো এটা বলাটা এভাবে বলা যেতে পারে না, যেরকম প্রয়োজন। যদি আমরা আনসিমেন্টেড ইউজ করছি তো ওটা টাইটেনিয়াম হবে, যদি সিমেন্টেড ইউজ করছি তো কোবাল্ট ক্রোম বা। আবার হেডের ব্যাপারটা, এটা এটা মানে এটা হচ্ছে বিয়ারিং সারফেস, মানে যেটা ফাইনালি আর্টিকুলেট করছে, এভাবে ঘুরছে, এটাকে বলা হয় বিয়ারিং সারফেস। তো বিয়ারিং সারফেস ভীষণভাবে স্মুথ হতে হবে, ভীষণভাবে। তো এই স্মুথনেস হয় সেরামিকতে আসতে পারে অথবা কোবাল্ট ক্রোমে আসতে পারে, আর ভেতরে থাকে আল্ট্রা হাই মলিকুলার ওয়েট পলিথিলিন। তো এটা বিয়ারিং সারফেস। আবার একটা যেটা আমরা আলোচনা করছিলাম, এটা হচ্ছে মানে এটা এটা বল, এটা কাপ। আবার ডুয়াল মোবিলিটি যে আমরা আলোচনা করছিলাম, ডুয়াল মোবিলিটিতে কি হয় যে এই প্লাস্টিকটা মানে এর উপর থাকে, আর ওটা এখানেও ঘুরে আর এই প্লাস্টিকটাও ঘুরে, ওটাকে বলা হয় ডুয়াল মোবিলিটি। তো আমরা এখন ডুয়াল মোবিলিটি প্রচুর ইউজ করি। ডুয়াল মোবিলিটিতে কি হয় যে এখানেও হিপ ঘুরছে, আর এখানে এটা থাকে, এটাও ঘুরছে। তো এই প্লাস্টিকও ঘুরছে, এটাও ঘুরছে, আর এই কাপ এর এর ভেতরে এরকম থাকে। তো ডুয়াল মোবিলিটি এখন আমরা প্রচুর ইউজ করছি। ডুয়াল মোবিলিটিতে কি লাভ হয় যে প্রচুর স্টেবিলিটি হয়, মানে পেশেন্টকে আমরা বলতে পারি যে আপনি যেভাবে খুশি পা রাখুন, যেভাবে খুশি বসুন, আপনি বাবু হয়ে বসুন, পদ্মাসনে বসুন, বজ্রাসনে বসুন, তাতে কিছু আসে যাবে না। তো ডুয়াল মোবিলিটি আমরা প্রচুর ইউজ করছি। আর ফাইনালি যে মানে মেটাল অ্যালয় ইউজ হয় সেটা ডিপেন্ড করছে কি পারপাসে ওটা ইউজ হচ্ছে। তো প্রথমে যেটা আমরা আলোচনা করলাম যে আগেকার ছিল যে আনসিমেন্টেডই ভালো, এখন যেটা চলে এসছে হাইব্রিড, মানে কাপটা আনসিমেন্টেড আর স্টেমটা সিমেন্টেড। তো স্টেম যদি সিমেন্টেড হয় তো ওটা স্টেম টাইটেনিয়াম হতে পারে না, যদি আনসিমেন্টেড কাপ হয় তো ওটা টাইটেনিয়াম হবে। আর যদি স্টেম সিমেন্টেড হয় তো ওটা কোবাল্ট ক্রোম অথবা স্টেনলেস স্টিল হবে। হিপ রিপ্লেসমেন্টের পরদিন থেকেই আমরা পেশেন্টদেরকে হাঁটিয়ে দিচ্ছি, কিন্তু আলটিমেটলি অফিস জয়েন করতে বা কার ড্রাইভ করতে কতটা সময় লাগবে? 2-3 দিনের মধ্যে ছুটি করে দিই। সব মেডিকেল ক্রাইটেরিয়াজ আমরা অপারেশনের পর আবার হিমোগ্লোবিন, সোডিয়াম, পটাশিয়াম এগুলো সব চেক করি, সব ঠিক থাকলে 2-3 দিনের মধ্যে ছুটি করে দিই। যদি স্টিচলেস হয় তাহলে তো স্টিচ রিমুভালের ব্যাপার নেই, 2-3 দিনের মধ্যে পরে চান করা যেতে পারে। আর যদি স্টিচ থাকে তো মোটামুটি অপারেশন থেকে 12-14 দিন পর আমরা স্টিচ খুলি। তো পেশেন্টকে অফিস জয়েন করতে অ্যাভারেজ
1 মাস লাগে, তার আগেও করতে পারে। তারা যদি বসে থাকার জব থাকে সে 2 সপ্তাহ পরে অফিস জয়েন করতে পারে। এখন MIS সিস্টেম ইউজ করাতে অফিস জয়েনিংটা ফাস্ট হয়ে গেছে। আর ড্রাইভিং ব্যাপারটা 1-1.5 মাস পরে, 1.5 মাস পরে 4 হুইলার চালাতে পারে। 2 হুইলার চালানো ব্যাপারটা প্রায় 2-3 মাস পরে। সার্জারির পর পেশেন্ট কতক্ষণ হাঁটতে পারেন এবং কতটা ওয়েট উনি তুলতে পারেন, এরকম প্রশ্ন পেশেন্টের সাধারণত। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। প্রচুর প্রশ্ন পেশেন্টরা জিজ্ঞেস করেন যে কত ওয়েট তুলতে পারেন। তো ওয়েট তোলাতে সে হিপ রিপ্লেসমেন্ট হোক বা নি রিপ্লেসমেন্ট হোক, কোনো রেস্ট্রিকশন নেই। আপনার শরীর যতটা আপনি পারছেন তুলতে, আপনি তুলতে পারেন। ওয়েট তোলাতে কোনো রেস্ট্রিকশন নেই, হাঁটা চলায় কোনো রেস্ট্রিকশন নেই, সুইমিংয়ে কোনো রেস্ট্রিকশন নেই, সাইক্লিং, ড্রাইভিং এগুলোতে কোনো, ট্রেকিং এগুলোতে কোনো রেস্ট্রিকশন নেই। হিপ রিপ্লেসমেন্টের পর রানিং, জগিংও অ্যালাউড। নি রিপ্লেসমেন্টের পর অতটা রানিংটা এনকারেজ নয়। আর হাই ইম্প্যাক্ট মানে রিক্রিয়েশনাল স্পোর্টস খেলা যেতে পারে হিপ রিপ্লেসমেন্টের পর। রিক্রিয়েশনাল স্পোর্টস মানে ধরুন নন কন্ট্যাক্ট স্পোর্টস। নন কন্ট্যাক্ট স্পোর্টস মানে হচ্ছে যেরকম ব্যাডমিন্টন বা এগুলো হচ্ছে নন কন্ট্যাক্ট। কন্ট্যাক্ট স্পোর্টস হচ্ছে ফুটবল, হকি। তো ফুটবল, হকি বা এগুলো অ্যাভয়েড করতে হবে। তাছাড়া নন কন্ট্যাক্ট স্পোর্টস যেরকম রিক্রিয়েশনাল ব্যাডমিন্টন, রিক্রিয়েশনাল টেনিস এগুলো খেলা যেতে পারে। সুইমিং, সাইক্লিং এগুলো সবই করা যেতে পারে। আর যেহেতু এখন আমরা লার্জ হেড, ডুয়াল মোবিলিটি এইসব ইউজ করছি, তো পেশেন্ট যেভাবে খুশি পা রাখতে পারেন, পায়ের ওপর পা তুলেও রাখতে পারেন, বাবু হয়েও বেডের উপর বসতে পারেন। আগে যেরকম রেস্ট্রিকশন ছিল যে পায়ের ওপর পা এদিকে করা যাবে না, ওইদিকে, ওসব এখন চলে গেছে। তো পেশেন্টরা অনেক সময় যদি মিডল এজে এফেক্টেড হয়ে যায় জয়েন্ট, তারা ভাবেন যে আমি রিটায়ার করার পর সার্জারি করাবো। তো সার্জারি কি সত্যি ভাবে ডিলে করা যায়? দেখুন, জয়েন্ট রিপ্লেসমেন্ট উদ্দেশ্য হচ্ছে টু রেস্টোর দ্য অ্যাক্টিভিটি অফ দ্য পারসন, মানে টু ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ লাইফ। মানে জয়েন্ট আর্থ্রাইটিসে নি হোক বা হিপ হোক, নান অফ দেম আর লাইফ থ্রেটনিং, মানে কোনো লাইফ থ্রেটনিং ইস্যু নয়। কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে টু রেস্টোর পেনলেস অ্যান্ড স্টেবল মুভমেন্ট অ্যান্ড ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ লাইফ অ্যান্ড দ্য প্রোডাক্টিভিটি অফ দ্য পারসন। তো মানুষের যে সব থেকে বেশি প্রোডাক্টিভিটি ওটা হচ্ছে 30 থেকে 60 বছর বা 20 থেকে 60 বছর বয়সে, যখন মানুষ সব ধরনের কাজ করতে পারে, এনজয় করতে পারে, সব জায়গায় যেতে পারে। তো এই পিরিয়ডটা আমাদের পেন ফ্রি রাখতে হবে, এই পিরিয়ডটা মানুষকে সক্ষম রাখতে হবে। সে যদি হিপের সমস্যায় ভুগছে এই পিরিয়ডটা, বা নি সমস্যায় ভুগছে, তাহলে ওকে তখন অপারেশন করতে হবে। এবার মানে সব থেকে মানে কম বয়সে হলে মানুষ যেটা ভয় করে যে পরে কি হবে। তো নি রিপ্লেসমেন্ট মিনিমাম 20-25 বছর যায়, হিপ রিপ্লেসমেন্ট 30-35 বছর যায়। তো এটা বিশাল সময়। আর তারপরে যদি প্রয়োজন হয় তো ওটা আবার করা যায়, নি হোক বা হিপ হোক, ওটা আবার করা যায়, ইজিলি করা যায়। তো সেটাকে বলা হয় রিভিশন হিপ বা নি রিপ্লেসমেন্ট। তো সেটাও আমরা রুটিনলি করি। তো বয়সের যে কোয়েশ্চেনটা হচ্ছে যে যখন প্রয়োজন তখন করতে হবে, মানে যে মোস্ট প্রোডাক্টিভ ইয়ার্স অফ লাইফ সেটাকে হারিয়ে কোনো লাভ নেই। কেননা আপনি যদি 40 বছর বয়সে প্রয়োজন হয় বা কারো 30 বছর বয়সে প্রয়োজন হয়, তো ওকে অপারেশন করতে হবে যেন নেক্সট 30 বছরও ভালো করে কাটাতে পারে। কেননা যে মোস্ট প্রোডাক্টিভ ইয়ার্স অফ লাইফ, আমাদের যে মোস্ট প্রোডাক্টিভ ভ্যালুয়েবল ইয়ার্স অফ লাইফ হচ্ছে ওটা হচ্ছে 20 থেকে 60 বছর। তো এই পিরিয়ডটা আমাদেরকে ঠিক থাকতে হবে। পোস্ট অপারেটিভ ফিজিওথেরাপি বা এক্সারসাইজ প্রোটোকল কি আছে? এখন যেহেতু হিপ রিপ্লেসমেন্ট MIS সিস্টেমে হচ্ছে, তো রিকভারি একটু ফাস্ট। পোস্ট অপারেটিভ যেটা আমরা ফোকাস করি ওটা হচ্ছে অ্যাবডাক্টর স্ট্রেংথেনিং এক্সারসাইজেস এবং মাসল বিল্ডিং এক্সারসাইজেস। হিপ রিপ্লেসমেন্টে আমার যেটা মনে হয়, আপনি নিজের কথা বলতে পারেন যেভাবে আপনার ফিল হয়, যে নি রিপ্লেসমেন্টে যেরকম রিগোরাস ফিজিওথেরাপির দরকার হয়, হিপ রিপ্লেসমেন্টে হয়তো অতটা হয় না MIS সিস্টেমে করলে। মানে একটু রিকভারিটা ডেফিনেটলি ফাস্ট হয় হিপ রিপ্লেসমেন্টে, স্পেশালি MIS সিস্টেম। কিন্তু মাসল ইজ দ্য কোর। যে কোনো জয়েন্ট তখনই ঠিক মতন কাজ করবে যদি ওই জয়েন্টের মাসলসগুলো স্ট্রং থাকবে। তো মাসল বিল্ডিং এক্সারসাইজ এখানে কি হচ্ছে যে হিপে কি হচ্ছে, অ্যাবডাক্টর মাসলস আর দ্য কোর, আর স্পাইনেরও লাম্বার মাসলস, এগুলো মাসল স্ট্রেংথেনিং এক্সারসাইজ করতে হবে। নিতে যেরকম হয় কোয়াড্রিসেপস মাসল ইজ দ্য গার্ডিয়ান অফ দ্য নি, মানে যাই হোক না কেন কোয়াড্রিসেপস মাসলকে স্ট্রং করতে হবে। মাসলস যদি স্ট্রং না হয় তাহলে কি হবে যে জয়েন্ট অত ভালো, যতই ভালো অপারেশন হোক না কেন, কাজটা অত ভালো হবে না। মানে হিপ রিপ্লেসমেন্টে যদি মাসলস উইক থাকে, অ্যাবডাক্টর মাসল যদি উইক থাকে, তাহলে একটা আমরা বলি অ্যাবডাক্টর লার্চ, মানে একটা মানে স্মুথ গেটটা, হাঁটাটা স্মুথ পুরো হয় না। তো মাসল স্ট্রেংথেনিংটা ভীষণ ইম্পর্টেন্ট। কমপ্লিট রিকভারি হওয়ার পরও কি পেশেন্টকে সারা জীবন এক্সারসাইজ করে যেতে হয়? হিপ রিপ্লেসমেন্টে অতটা এক্সারসাইজেস প্রয়োজন হয় না। কমপ্লিট রিকভারি পর যখন পেশেন্ট হাঁটতে শুরু করে দেয়, যখন হাঁটাটাও তো একটা অ্যাবডাক্টর এক্সারসাইজ না, তো মুভমেন্ট অ্যাক্টিভিটি তাতেই একটা মাসল স্ট্রেংথেনিং এক্সারসাইজ হয়। তো তার জন্য যারা মানে অ্যাক্টিভ থাকেন তাদের অপারেশনের পরে ফাস্ট রিকভারিও হয়।
আর নি রিপ্লেসমেন্টে কি হয় যে কোয়াড্রিসেপস স্ট্রেংথেনিং এক্সারসাইজ রুটিনলি করতে হবে, নাহলে কোয়াড্রিসেপস উইক হয়ে গেলে প্রবলেম হয়। আর বেশিরভাগ ক্ষেত্রে কি হয় যে নি রিপ্লেসমেন্ট ব্যাপারটা একটু সিনিয়র সিটিজেনদের হয়, তো তাদের মাসেলস এমনিতে উইক থাকে, তো ওনাদের আমার মনে হয় যে কোয়াড্রিসেপস স্ট্রেংথেনিংটা রেগুলারলি করাই ভালো। এবার মানে কি হয় যে আমি নি রিপ্লেসমেন্টে স্পেশালি দেখেছি যে যারা এক্সারসাইজ করেন পেশেন্টরা, তারা ভাবেন যে হাঁটু ভাঁজ করাটা, শুধু হাঁটু ভাঁজ করার উপরে পড়ে থাকেন, তো হাঁটু ভাঁজ করাটাই সব। তো হাঁটু ভাঁজ করাটা ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মাসেল স্ট্রেংথেনিং, মানে কোয়াড্রিসেপস মাসেলস বিল্ডিং এক্সারসাইজ। সিমিলারলি হিপটেও মাসেল বিল্ডিং এক্সারসাইজ। এবার হিপতে কি হয় যে অপারেশনের আগে যে ডিফর্মিটিগুলো থাকে, মানে বেঁকে আছে, পুরো সোজা হচ্ছে না, ফ্লেক্সন ডিফর্মিটি, ওগুলো কি হয় যে একবারে সার্জারিতেই কারেক্ট হয়ে যায় হিপতে। আর নিতে সামটাইমস অপারেশনের পরেও থাকতে পারে, সুতরাং ওগুলো মানে এক্সারসাইজ করে ওটা ঠিক করতে হবে। স্যার, যেসব পেশেন্টদের লিম্ব লেন্থ ডিসক্রিপেন্সি থাকে, তো তাদের কি হিপ রিপ্লেসমেন্ট করে লিম্ব লেন্থটাকে ঠিক করা যায়? নিশ্চয়ই, এটা ভীষণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভেরি পার্টিনেন্ট কোয়েশ্চেন, যেটা মানে পেশেন্টদের মাথায় একদম ঢুকে থাকে, দে আর ওয়ারিড। দেখুন, যখনই আর্থ্রাইটিস হয়, হিপ আর্থ্রাইটিস, তখনই পাটা ছোট হয়ে যাবে। সে অস্টিও আর্থ্রাইটিস হলে 1/2 সেন্টিমিটার ছোট হবে, এভিএন আর্থ্রাইটিস বা অন্যান্য আর্থ্রাইটিস যেখানে কি হয় যে পুরো হেডটা কোল্যাপস হয়ে যায়, মানে হেড যেটা গোল আছে ওটা এভাবে কোল্যাপস হয়ে গেছে হেডটা, তো অটোমেটিক্যালি পাটা 1 সেন্টিমিটার ছোট হয়ে যাবে। যেদিকে বেশি আর্থ্রাইটিস আছে, বেশি কোল্যাপস আছে, ওদিকে বেশি ছোট হবে। আর যদি একদিকে আছে তো একদিকেই ছোট হচ্ছে, তো ওটাকে বলা হয় লিম্ব লেন্থ ডিসক্রিপেন্সি। তো আমরা যখন হিপ রিপ্লেসমেন্ট করি, এই যে আমরা কাপ বসাই, এটা একদম অ্যানাটমিক্যাল অ্যাকচুয়াল পজিশনে বসাতে হবে। তো তার জন্য সার্জনের এক্সপার্টিজ ইম্পর্টেন্ট, এবং রোবোটিক আর্মে ওটা আরও ভালো করে আমরা করি, রোবোটিক আর্ম দিয়েও করি। তো দ্বিতীয় যেটা হচ্ছে যে আমরা লিম্ব লেন্থ, যে এই যে এটা স্টেমটা বসছে, তো এটা আমরা ক্যালকুলেট করি যে এর থেকে এর দূরত্ব, মানে এখান থেকে এখানের দূরত্ব কত হবে যেন লিম্ব লেন্থটা আমাদের রেস্টোর্ড হয়। তো যেদিকে ছোট হয়ে গেছে ওদিকে হিপ রিপ্লেসমেন্টের পর লিম্ব লেন্থটা আবার সমান আমরা করি। আমরা আগে থেকে মেপে রাখি যে কত ছোট হয়েছে, অ্যানাস্থেসিয়া দেওয়ার পর টেপ দিয়ে বা দিয়ে মাপা থাকে, অথবা আমরা ইন্ট্রা অপারেটিভ টেকনিক্স আছে যেখানে এক্স্যাক্টলি আমাদের মেটাল স্কেল থাকে, ওটা দিয়ে মিলিমিটারসে মেপে থাকি। আর যদি আমরা রোবোটিক করি তো ওটা 100% আগে থেকেই মাপা হয় যে কি কতটা ছোট আছে, কতটা ওটা ইকুয়ালাইজ করতে হবে। তো হিপ রিপ্লেসমেন্টের পর লিম্ব লেন্থ আমার সমান হয়ে যাবে।